প্রিয় ছাত্রছাত্রী, আমি ইতিমধ্যেই তোমাদেরকে এই পরমাণুর নিউক্লিয়াস চ্যাপ্টারের ওপরে একটা ক্লাস প্রোভাইড করেছি, যে ক্লাসে পরমাণুর নিউক্লিয়াস সম্পর্কিত যে 3 ধরনের রশ্মি বা কণিকা বের হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আমি তোমাদেরকে ইতিমধ্যে বলেছি সেখানে যে 3টি কণিকা বা রশ্মি বেরোয়, 3টে কণিকা ঠিক নয়, মানে যে 3 ধরনের রশ্মি বেরোয় তাদের নামকরণ দিয়েছিলাম আলফা, আরেকটির নাম দিয়েছিলাম বিটা, আরেকটি গামা। তাহলে 3 ধরনের রশ্মি ছিল, একটি ছিল আলফা রশ্মি, একটি বিটা রশ্মি এবং অপর একটি গামা রশ্মি। আলফা রশ্মির প্রসঙ্গে আমি কি বলেছিলাম? আলফা রশ্মি হলো পজিটিভ আধান বিশিষ্ট কণার স্রোত, বিটা নেগেটিভ আধান বিশিষ্ট, আর গামার কোনো আধান থাকে না। এবার আলফা রশ্মিটা কি অ্যাকচুয়ালি? আলফা রশ্মিটা আমি বলেছিলাম, মনে করে দেখো, 2He4 ডাবল প্লাস, অর্থাৎ হিলিয়াম আয়নের স্রোত। আর বিটা রশ্মিটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ বিটা রশ্মিকে প্রকাশ করা হয় -1e দ্বারা। ওকে, বিটা রশ্মিটাকে প্রকাশ করা হয় -1e0 দ্বারা। তার মানে কি, এইটার যে আধান সেটা হচ্ছে -1 একক। আর গামা রশ্মিটা কি? এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা অন্য কোনো কণিকা নয়, এটা এক ধরনের হলো অনলি রশ্মি, যেটা কি শুধুমাত্র ওয়ান কাইন্ড অফ এনার্জি, এটা এক ধরনের শুধুমাত্র এনার্জি। ওকে, তো কোনো একটা পরমাণু থেকে এই 3 ধরনের রশ্মি বেরোতে পারে। তো আমি বলেছিলাম, দেখো, যে কোনো একটা পরমাণু থেকে একই সাথে আলফা বা বিটা বেরোতে পারে না, সেখান থেকে একেবারে হয় আলফা বেরোয় অথবা বিটা বেরোয়। আর আলফার সাথে গামা রশ্মি বেরোয়, আবার যদি বিটা বেরোয় বিটার সাথেও গামা রশ্মি বেরোয়। ওকে, কিন্তু গামা রেডিয়েশন বা গামা রশ্মি কিন্তু আলাদাভাবে বেরোতে পারে না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমাদের কোশ্চেন হলো যে কোনো একটা পরমাণু থেকে যদি আলফা বা বিটা বা গামা রেডিয়েশন যদি বেরোয়, তাহলে সে পরমাণুটার কীরকম পরিবর্তন হবে? আমরা কি বলেছিলাম যে কোনো পরমাণু থেকে যদি তেজস্ক্রিয় বিকিরণ হয় তাহলে পরমাণুটা একটা নতুন পরমাণু সৃষ্টি করে। তাহলে আমাদের জানতে হবে যে কোনো পরমাণু থেকে যদি আলফা রশ্মি বা বিটা রশ্মি বের হয় তাহলে সেটা কিভাবে পরিবর্তিত হয়, পরমাণুটার চেঞ্জটা কিভাবে হয়। তো চলো আমরা দেখে নিই, যদি কোনো একটা পরমাণু থেকে আলফা রশ্মি বের হয়, আলফা রে যদি এমিট হয়, তাহলে সেই পরমাণুটার কীরকম পরিবর্তন লক্ষ্য করা যায়। তো আমরা করলাম কি, প্রথমে আমরা একটা পরমাণু ধরে নিলাম। মনে করো কোনো একটা পরমাণু ধরলাম এক্স নামে একটা পরমাণু আছে। এই পরমাণুর নিচে যেটা থাকে, জেড দ্বারা যেটাকে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ওই পরমাণুর অ্যাটমিক নাম্বার। জেড কি জানি আমরা? অ্যাটমিক নাম্বার বা নাম্বার অফ প্রোটন। ওকে, আর এই যে ওপরে যেটা থাকে সেটাকে বলা হয় ওর মাস নাম্বার বা নাম্বার অফ নিউট্রন প্লাস প্রোটনের সংখ্যা। ওকে, তাহলে এই রকম যদি কোনো একটা পরমাণু নিই, সেই পরমাণু থেকে যদি আলফা রশ্মি বেরিয়ে যায়, আলফা রশ্মি মানে কি? হিলিয়াম। তাহলে কোনো একটা পরমাণু থেকে যদি আলফা রশ্মি বের হয় তাহলে কি ঘটনা ঘটবে চলো আমরা একবার দেখে নিই। মনে করো পরমাণুটা আছে এক্স জেড এ, তাহলে এইখান থেকে আমি বললাম আলফা রশ্মি বেরোবে, সেজন্য আমি একটা মাইনাস চিহ্ন দিলাম। তাহলে আলফা রশ্মি যদি বেরোয় তাহলে নতুন যে পরমাণুটা সৃষ্টি হবে সেটা কি হবে? তাহলে দেখো, আলফা মানে কি বলেছি? আলফা মানে আমরা জানি আলফাটা হলো অ্যাকচুয়ালি 2He4, আমি আধানটা লিখছি না। তাহলে দেখো এইখানে যে 2 যেটা আছে সেটা তো অ্যাকচুয়ালি অ্যাটমিক নাম্বার। তাহলে এইখান জেড থেকে যদি একটা 2 অ্যাটমিক নাম্বার বিশিষ্ট কোনো একটা মৌল যদি বের হয়, তাহলে নতুন যে পরমাণুটা সৃষ্টি হবে সেখানে জেডের মানটা নিশ্চয়ই জেড থাকবে না। নতুন মনে করো একটা পরমাণু সৃষ্টি হলো, সেটাকে আমি ওয়াই দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই যে ওয়াই নামের যে নতুন মৌলটা সৃষ্টি হবে, সেখানে ওর অ্যাটমিক নাম্বারটা কি জেড থাকবে? থাকবে না। তার কারণ কি? সেখান থেকে দেখো 2 একক, অ্যাকচুয়ালি ওর অ্যাটমিক নাম্বার কমে গেছে, তাহলে এটা হয়ে যাবে Z-2। ওকে,
আচ্ছা, ভর সংখ্যার কি পরিবর্তন হবে? ভর সংখ্যা যেটা এ ছিল এটা কি এই থাকবে না পরিবর্তিত হবে? দেখো, যে নতুন যে রশ্মিটা বেরিয়েছিল তার ভর সংখ্যা ছিল 4। তাহলে ভর সংখ্যা যদি 4 হয় তাহলে যে পরমাণুটা সৃষ্টি হবে তার ভর সংখ্যাও নিশ্চয়ই 4 একক কমে যাবে। তাহলে নতুন যে পরমাণুটা সৃষ্টি হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তার অ্যাটমিক নাম্বার পূর্বের যে পরমাণুটা ছিল তার অ্যাটমিক নাম্বার অপেক্ষা 2 একক কমে গিয়েছে। আর ভর সংখ্যা যদি বলি, ভর সংখ্যা দেখা যাচ্ছে 4 একক কমে যাচ্ছে। তাহলে কোনো একটা পরমাণু থেকে যদি আলফা রশ্মি বেরিয়ে যায় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে ওই পরমাণুটার ভর সংখ্যা 4 একক কমে যায় আর ওর অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়। তাহলে চলো আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝি। এটাকে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা এইভাবে লেখা হয় না, বিক্রিয়াটা লেখা হয়, মনে করো এক্স জেড এ আছে, সেখান থেকে কি হয় না জেড মাইনাস 2 ওয়াই এ মাইনাস 4 প্লাস 2He4, অথবা 2He4 যদি না লিখতে ইচ্ছে হয় তাহলে আলফা। ওকে, এইভাবে বিক্রিয়াটা লিখতে হয়। তাহলে যদি আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি, মনে করো আমি একটা ইউরেনিয়ামের একটা অ্যাটম নিলাম বা ইউরেনিয়ামের একটা পরমাণু নিলাম। তাহলে ইউরেনিয়ামের ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রে যদি আমরা এই বিক্রিয়াটা দেখতে চাই তাহলে ইউরেনিয়ামের আমরা দুটো আইসোটোপ সম্পর্কে জানি, 92U235, 92U238। মনে করো আমরা 92 ইউরেনিয়াম 238 এই আইসোটোপটা নিলাম। তাহলে এখান থেকে যদি একটা আলফা রে যদি ডিকে করে তাহলে যে নতুন পরমাণুটা সৃষ্টি হবে তার অ্যাটমিক নাম্বার কত হবে? এই যে নতুন পরমাণুটা সৃষ্টি হবে তার অ্যাটমিক নাম্বার 2 একক কমে যাবে। তাহলে 2 একক যখনই কমে যাবে তখন তার অ্যাটমিক নাম্বার হবে 90। আমরা জানি যে 90 অ্যাটমিক নাম্বার বিশিষ্ট যে মৌলটি আছে তার নাম থোরিয়াম। তাহলে সেটাকে লিখব 90 TH, আর 238 থেকে 4 একক নিশ্চয়ই কমে যাবে, হিলিয়াম যেহেতু বেরোচ্ছে। তাহলে নতুনটার হবে কি 234 প্লাস কি হয়ে যাবে আমাদের 2He4। তাহলে এই বিক্রিয়াটা হলো যে যখন ইউরেনিয়াম পরমাণু থেকে একটা আলফা রে বা আলফা কণা বেরিয়ে যাচ্ছে তখন কীরকম বা কোন পরমাণু সৃষ্টি করছে। তাহলে দেখো এই বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউরেনিয়াম পরমাণু থেকে একটা আলফা রে বেরিয়ে যাওয়ার ফলে পরমাণুটা আর ইউরেনিয়াম পরমাণু থাকলো না, সেটা একটি নতুন পরমাণুতে রূপান্তরিত হলো, যার নাম কি দিলাম আমরা, যে থোরিয়াম। তাহলে যে নতুন পরমাণুটা পাওয়া গেল সেটার নাম হচ্ছে থোরিয়াম। এবার ঘটনা হলো যে আলফা রে যদি বেরোয় তাহলে কীরকম রূপ ধারণ করে সেটা আমরা শিখলাম। এবার যদি কোনো একটা পরমাণু থেকে বিটা রে এমিট করে বা বিটা রে যদি বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা কেমন হবে চলো আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। মনে করো আমি কোনো একটা অ্যাটম থেকে বিটা রে এমিট করলে কি ঘটনা ঘটে সেটা দেখার চেষ্টা করছি। তাহলে আমরা সেই আগের মতো করে আমরা ধরে নেব যে একটা অ্যাটম আছে যেটার নাম ধরলাম এক্স। এই অ্যাটমটার নিচে থাকে ওর অ্যাটমিক নাম্বার, ওপরে থাকে কি ওর মাস নাম্বার। তাহলে এই পরমাণু থেকে যদি আমি একটা বিটা রেকে এমিট করি তার মানে কি এখান থেকে একটা বিটা রে বেরোনো মানে কি, মানে হলো এখানে আলাদা করে একটা বিটা বেরোবে, ঠিক? তাহলে এইখানে যে পরমাণুটা সৃষ্টি হবে সেটার নাম কি হবে সেটাই আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো আমি কি বললাম একটু আগে, দেখো মনে করে দেখো যে বিটা মানে বলেছি -1E0, এটা হচ্ছে বিটা। তাহলে এইখান থেকে দেখো জেড এক্স এ আছে, এখান থেকে যদি বিটা বেরোয়, বিটা মানে কি বললাম -1E0, তার মানে কি ওর অ্যাটমিক নাম্বার যেটা আছে সেটা -1 একক কমবে। দেখো কোথাও যদি তোমাকে বলি যে মনে করো এখানে আমি এক্স আছে, এক্স থেকে আমি কি করব -1 বিয়োগ করব, তার মানে কি হবে এক্স -1, তাহলে আলটিমেটলি কি হবে এক্স +1 হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এইটার ক্ষেত্রে দেখো এই -1 যদি বেরিয়ে আসে তার মানে কি, তার মানে হলো এই জেড যেটা ছিল দ্বিতীয় যে পরমাণুটা সৃষ্টি হবে সেটাকে যদি ওয়াই বলি তাহলে এই জেডটা আর জেড থাকবে না, জেড+1 হবে। দেখো জেড+1
এইখান থেকে -1 যদি এর সাথে যোগ করি তবে জেড তৈরি হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে জেড আছে মানে কি এই দুটো মিলিয়ে অবশ্যই জেড থাকবে। তাহলে এখানে জেড যদি হয় তাহলে এটা কি হবে z+1 আর এটা -1। আর ভর সংখ্যা দেখো উপরে এর ভর সংখ্যা কত 0, তাহলে এ থেকে যদি 0 বাদ যায় তাহলে আলটিমেটলি এই থাকবে। তাহলে দেখো কোনো একটা পরমাণু থেকে যদি বিটারে এমিট করছে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে ওর অ্যাটমিক নাম্বার দেখো নতুন যে পরমাণুটা এটাকে কি বলা হয় প্যারেন্টাল অ্যাটম বা জনক পরমাণু বাংলায়, আর এটাকে ডটার অ্যাটম এলিমেন্ট বা অ্যাটম যা বলবে। তাহলে দেখো ডটার এলিমেন্টে বা কোনো একটা পরমাণু থেকে যে পরমাণুটা সৃষ্টি হচ্ছে সেটাতে তার অ্যাটমিক নাম্বারটা যদি জেড থাকে সেটা 1 একক বৃদ্ধি পাচ্ছে যদি একটা বিটারে এমিট করে বা বিটারে যদি বের হয়। আর আলফা এর ক্ষেত্রে কি দেখলাম 2 একক কমে যাচ্ছিল অ্যাটমিক নাম্বার, আর মাস নাম্বার বা ভর সংখ্যা 4 একক কমে যাচ্ছিল, কিন্তু বিটারে যখন বেরোচ্ছে তখন তার ভর সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে যদি একটা সহজ উদাহরণের সাহায্যে জিনিসটাকে দেখি, মনে করো আমাদের সব থেকে পরিচিত সহজ অ্যাটম আছে, আমি মনে করো কার্বনের একটা আইসোটোপ নিলাম 6C14 নিলাম। তাহলে এই 6C14 থেকে যদি একটা বিটারে বেরোই তাহলে বিটা মানে কি সেট করে আমি লিখে দেবো -1e, ঠিক কি না, -1e0। তাহলে এই 6 থেকে -1 যদি বের হয় তার মানে কি অ্যাকচুয়ালি 6-এর সাথে যোগ হবে, যোগ হয়ে যেটা তৈরি হবে সেটা হবে কি 7, আর ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তাহলে 7 অ্যাটমিক নাম্বার বিশিষ্ট যে মৌলটা আছে সেটার নাম কি তোমরা সকলে জানো, স্যার নাইট্রোজেন। তাহলে যে পরমাণুটা সৃষ্টি হবে 7n14। তাহলে দেখছো যে কার্বন 14 যেটাকে বলা হয় C14 অ্যাটম আর কি, বা কার্বনের যে ইটা আছে আর কি আইসোটোপ আছে C14 আইসোটোপ, সেখান থেকে যদি এইটা কি অ্যাকচুয়ালি বিটা একটা বিটারে যদি এমিট করে তাহলে যে নতুন পরমাণুটা সৃষ্টি হয় বা ডটার পরমাণুটা সৃষ্টি হয় সেটা কি 7n14 অর্থাৎ নাইট্রোজেন পরমাণু সৃষ্টি করছে। তাহলে বোঝা গেল যে যখন কোনো পরমাণু থেকে বিটারে এমিট করে তখন পরমাণুটা কি হচ্ছে না 1 একক বেড়ে যাচ্ছে ওর অ্যাটমিক নাম্বার। ওকে, এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে কোথাও থেকে বিটারে বেরোলে কি হয় আর কোথাও থেকে আলফারে বেরোলে কি হয়। আর গামারে বেরোলে কি হবে, গামারে বেরোলে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না এরকম, শুধুমাত্র একটা জিনিস লক্ষ্য করবে সেটা হচ্ছে ওই পরমাণুটার শক্তি কিছুটা পরিবর্তন হবে। গামারে মানে কি, গামা হলো ওয়ান কাইন্ড অফ এনার্জি। ওকে, তো যাই হোক, এবার ব্যাপার হচ্ছে এই যে তেজস্ক্রিয়তা যে জিনিসটা আমরা তো আবিষ্কার করলাম, জানলাম, আলফারে বেরোলে কি হয় সেটা জানলাম, বিটারে বেরোলে কি হয় সেটা জানলাম। তাহলে এই তেজস্ক্রিয়তার কি কোনো ব্যবহার আছে, এর কি কোনো ইউজ আছে, তেজস্ক্রিয়তার কি কোনো ব্যবহার আছে? তাহলে তার ব্যবহার সম্পর্কে আমাদের জানা দরকার, যে তেজস্ক্রিয়তা কোনো কাজে লাগে কিনা মানুষের। তাহলে একটা জিনিস জানবে যে তেজস্ক্রিয়তার যেমন অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে, ঠিক আছে, মানুষ জীবনে তেজস্ক্রিয়তার ভীষণই ক্ষতিকর রকম প্রভাব রয়েছে, কিন্তু তার সাথে সাথে কিছু আমাদের ব্যবহারও রয়েছে। তাহলে কীরকম ব্যবহার রয়েছে চলো আমরা সেইগুলো একটু দেখি। ব্যাপার হচ্ছে যখন কোনো ব্যক্তির শরীরে ক্যান্সার ধরা পড়ে দেখবে তাদেরকে বলে যে কেমো দিতে হবে, কেমোথেরাপি দেয়। তার মানে কি, কেমোথেরাপি দেওয়ার মানেই হলো কোথাও যদি ক্যান্সার আক্রান্ত কোষ সৃষ্টি হয়, অ্যাকচুয়ালি ক্যান্সার হলো ওয়ান কাইন্ড অফ ম্যালিগনেন্ট টিউমার, মানে এক ধরনের একটা কোষ সৃষ্টি হয় যেটার মানে কি বলবো বিভাজন খুব বেশি হয়, যার ফলে কোনো একটা স্থানে যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে কি করা হয় যে এক ধরনের তেজস্ক্রিয় আইসোটোপ আছে, সেই আইসোটোপ দিয়ে ওখানে ওই জায়গার যে কোষগুলো থাকে সেই কোষগুলোকে নষ্ট করিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। তো এই তেজস্ক্রিয় যে আইসোটোপটা ব্যবহার করা হয় এক্ষেত্রে সেটার নাম হচ্ছে কোবাল্ট-60, এটার নাম হলো কোবাল্ট-60। এইটা হচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। ক্যান্সারের ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। এছাড়া অনেক ক্ষেত্রে রেডিয়ামও ব্যবহার করা হয়, ঠিক আছে, রেডিয়ামও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে ক্যান্সারের ট্রিটমেন্টে। আচ্ছা, এছাড়া আরেকটা তেজস্ক্রিয় আইসোটোপ আছে যেটার নাম হচ্ছে
ফসফরাস, এই ফসফরাসের যে আইসোটোপটা আছে, এই ফসফরাসের আইসোটোপটা ইউজ করা হয় লিউকোমিয়া, মস্তিষ্কে টিউমার সৃষ্টি হলে, মানে মাথায় যদি কোথাও ব্রেন টিউমার হয় বলে না, তো এরকম যদি ব্রেন টিউমার সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই ফসফরাসের আইসোটোপটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে থাইরয়েড। মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে, একটু যাদের বয়স মোটামুটি বৃদ্ধি পায় আস্তে আস্তে, তো তাদের ক্ষেত্রে থাইরয়েড একটা রোগ দেখা দেয়, ঠিক আছে। থাইরয়েডের ফলে কিন্তু অনেক সময় দেখা যাবে যে তোমার মানে তাদের এই গলার যেটা থাকে না আমাদের, যেটা সেটা মানে গ্রাসনালী যেটা থাকে, তার দুই পাশটা অনেক সময় কী হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়, এই ধরনের অনেক সিমটম লক্ষ্য করা যায়। তো এই যদি কোথাও থাইরয়েড যদি ধরা পড়ে আর কি কোনো মানুষের দেহে, তাহলে থাইরয়েডের ক্ষেত্রে আয়োডিন 131 আইসোটোপটা ব্যবহার করা হয় তার চিকিৎসায়। আয়োডিন 131 এই আইসোটোপটাকে কিন্তু ব্যবহার করা হয় থাইরয়েড রোগের চিকিৎসার ক্ষেত্রে। ওকে, এগুলো কিন্তু ব্যবহার হিসেবে মাথায় রাখবে। হ্যাঁ, এগুলো গেল আমাদের চিকিৎসা ক্ষেত্রে, ঠিক আছে, মেডিকেল লাইনে, মেডিকেল পারপাসে এগুলো গেল। এবার তেজস্ক্রিয় আইসোটোপের কিন্তু একটা আরও দুটো ইম্পর্টেন্ট ব্যবহার রয়েছে। তার মধ্যে একটি হলো আমাদের আর্থের এজ নির্ণয় করতে, মানে আমাদের পৃথিবীর যে বয়স কত সেইটা নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। সেখানে কি করা হয় বলো তো? অ্যাকচুয়ালি দেখো, একটা কথা তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে যে কোনো তেজস্ক্রিয় পদার্থই হোক না কেন, যে কোনো তেজস্ক্রিয় পদার্থই হোক না কেন, সেটা শেষমেশ গিয়ে কিন্তু লেডে পরিণত হয়, ঠিক আছে। লেড, যে কোনো তেজস্ক্রিয় আইসোটোপ এসে শেষমেশ লেডে পরিণত হয়। সে ইউরেনিয়াম বলো, থ্রিয়াম বলো, প্লুটোনিয়াম বলো, যাই হোক না কেন, সেখান থেকে ধরো আলফারে বিটারে বেরোচ্ছে, তাহলে কি চেঞ্জ হতে থাকে, চেঞ্জ হতে 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 আলটিমেটলি এসে প্রত্যেকটা লেডে পরিণত হয়। যখন লেডে পরিণত হয় তখন আর তেজস্ক্রিয়তা কিন্তু দেখায় না। এবার মনে করো যে কোনো একটা স্থানে বা মনে করো কোথাও একটা ইউরেনিয়ামের আকরিক আছে, তাহলে ওই ইউরেনিয়ামের যে আকরিক আছে সেটা কি করবে, সেখান থেকে তেজস্ক্রিয় বিঘটন ঘটাতে থাকবে। তো ইউরেনিয়াম আছে মনে করো, ইউরেনিয়াম থেকে তেজস্ক্রিয় বিকিরণ হতে হতে আলটিমেটলি কি তৈরি করবে, লেড তৈরি করবে। তাহলে এর একটা বিষয় আছে, একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে দেখো যে একবারে এইভাবে লেড হয়ে যায় সেটা কিন্তু না। ইউরেনিয়াম থেকে তারপরে অন্য কোনো একটা অ্যাটম তৈরি করে, তারপরে সেটা আবার বিঘটন ঘটে ঘটে অন্য কোনো একটা অ্যাটম তৈরি করে, সেটা আবার বিকিরিত হতে হতে আলটিমেটলি লেড তৈরি করে। ওকে, আচ্ছা, এর ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম আছে। ওকে, একটা নির্দিষ্ট টাইম আছে, যে টাইমে কি করে, মনে করো ইউরেনিয়ামের 100টা অ্যাটম আছে, ঠিক আছে, বা বলতে পারো যে 100 গ্রাম ইউরেনিয়াম আছে, ঠিক আছে, কোনো একটা জায়গায়। তাহলে একটা নির্দিষ্ট টাইম পরে দেখা যায় যে এখানে যে পরিমাণ ইউরেনিয়াম ছিল তার অর্ধেক পরিমাণ ইউরেনিয়াম এখানে পড়ে থাকে। এই যে টাইম পরে তার অর্ধেক পরিমাণ ইউরেনিয়াম এখানে পড়ে থাকছে, সেই টাইমটাকে বলা হয় অর্ধায়ুকাল। মানুষের যেমন মনে করো যে আমি হয়তো বাঁচবো 70 ইয়ার। ওকে, তাহলে এই 70 ইয়ারের অর্ধেক কত, 35 ইয়ার। এই 35 ইয়ারকে কি বলবো, আমার জীবনের অর্ধায়ুকাল। তো তেমনিভাবে এই যে ইউরেনিয়াম যেটা থাকে, ইউরেনিয়ামের যে অ্যাটম থাকে, মনে করো 100 গ্রাম ইউরেনিয়াম নিয়েছি কোথাও, তো এই 100 গ্রাম ইউরেনিয়ামের মধ্যে যে সময় পরে তুমি যদি গিয়ে দেখো যে ওখানে আর 50 গ্রাম ইউরেনিয়াম পড়ে আছে, তাহলে ওই সময়কালকে বলা হয় এই ইউরেনিয়ামের অর্ধায়ুকাল। এগুলো যখন পরবর্তী সময় কিন্তু বড় এসে যখন 11-12 যখন উঠবে তখন কিন্তু এর অর্ধায়ুকাল ক্যালকুলেশন করা তোমাদের অঙ্ক থাকে। অর্ধায়ুকালের একটা ফর্মুলা আছে, T12 = 0.693/λ। ওকে, ল্যামডা এখানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য নয়, এটা ভাঙন ধ্রুবক। এটা যাই হোক, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। তাহলে একটা জিনিস বুঝলাম যে ইউরেনিয়াম যে সময়ে তার মধ্যে যে পরিমাণ অ্যাটম ছিল, সেই অ্যাটমের অর্ধেক পরিমাণ ইউরেনিয়াম অ্যাটম যখন গিয়ে পড়ে থাকে সেই সময়কালকে বলা হয় তার অর্ধায়ুকাল। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম যে টাইমের সাপেক্ষে কিন্তু ইউরেনিয়ামের পরিমাণ কমে যাচ্ছে।
কমছে কি না? তো এইটার উপরে বেস করে কি করা হয়, পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। কিভাবে নির্ণয় করা হয় না, কোনো একটা স্থানে মনে করো ইউরেনিয়ামের কিছু আকরিক আছে, তাহলে সেই আকরিকে ইউরেনিয়াম থেকে কি করছে, ক্রমশ আস্তে আস্তে কি হচ্ছে, লেডে পরিণত হচ্ছে। তাহলে কি করলাম যে এখানে ইউরেনিয়াম কতটা আছে আর লেড কতটা আছে, এদের অনুপাত বের করলাম। এই অনুপাত থেকে ক্যালকুলেশন করে বের করা যায় যে কত টাইম লেগেছে এই ইউরেনিয়াম থেকে এই লেডে পরিণত হতে। তাহলে সেই সময় থেকেই আমরা ভাবতে পারি যে পৃথিবীর বয়স কত হবে। বোঝা গেল বিষয়টা? যে ইউরেনিয়াম আছে, ইউরেনিয়াম থেকে টাইমের সাপেক্ষে দেখা যাচ্ছে লেডে পরিণত হচ্ছে। মনে করো যে এখানে আজকে তুমি দেখে আসলে 100 গ্রাম ইউরেনিয়াম আছে, দিয়ে মনে করো তুমি 1 ইয়ার পরে গিয়ে দেখলে সেখানে 70 গ্রাম ইউরেনিয়াম আছে। তাহলে এই যে 30 গ্রাম যেটা হয়ে গেল সেটা কি সে লেডে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে যখন 1 বছর প্রথম বছর যখন গিয়েছিলে তখন ইউরেনিয়াম ইজ টু লেড দেখলে 1:0, মানে এর কিছু নেই আর কি, ঠিক আছে? আবার যখন 1 বছর পরে যাচ্ছ সেটা গিয়ে দেখছো 70:30, বোঝা গেল? তাহলে এইভাবে অ্যাকচুয়ালি আমি 1 বছর উদাহরণ দিলাম, কিন্তু এখানে অনেক লক্ষ লক্ষ বছর টাইম লাগে ইউরেনিয়াম ভেঙে আর কি লেড পরিণত হতে। তাহলে কোনো একটা আইসোটোপ, কোনো একটা আকরিক ছিল, এই আকরিকে দেখা যাচ্ছে যে অনেক বছর পরে দেখা গেল যে আমরা বর্তমান বয়সে এসে দেখলাম যে ইউরেনিয়াম আর লেডের অনুপাত কত। এই অনুপাত থেকে ক্যালকুলেশন করে বের করা যায় যে এই কত সময় লেগেছে এই ইউরেনিয়াম থেকে এই লেডগুলো তৈরি হতে। তাহলে যে সময়টা লেগেছে সেটাই সেই সময়ই নিশ্চয়ই পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তাহলে এইভাবে কিন্তু পৃথিবীর বয়স নির্ণয় করা যায়। তো যাই হোক, তোমাদের এত ক্যালকুলেশন শেখার দরকার নেই, তোমরা এইটুকু মনে রাখবে যে কোনো একটা আকরিকে উপস্থিত ইউরেনিয়াম এবং লেডের অনুপাত থেকে পৃথিবীর বয়স নির্ণয় করা যায়। আরও একটা বিষয় আছে, নাম শুনেছো কিনা আমি জানি না, যে দেখবে যে কোথাও যদি মনে করো একটা অনেক পুরনো যদি লাশ থাকে, বা দেখবে যে হরপ্পা সভ্যতা বা মহেঞ্জোদারো সভ্যতা, এই যে সভ্যতার কথাগুলো আমরা জানি, আমরা দেখবে তোমরা ইতিহাসে পড়েছো হয়তো যে হরপ্পা সভ্যতা সৃষ্টি হয়েছিল আজ থেকে মানে খ্রিস্টপূর্ব 2300 শতকে, বা খ্রিস্টপূর্ব 1750 শতকে হরপ্পা সভ্যতার সৃষ্টি হয়েছিল। এইরকম বিষয়গুলো দেখছো যেগুলো, তাহলে এরা এই স্পেসিফিক টাইমটা কি করে বলছে? সেই সময় তো কেউ বেঁচেই নেই, সেই সময়কার কেউ বেঁচে আছে নেই, তাহলে কি করে বলছে? আসলে কি করে যে সেই সময় যে সমস্ত জীবজন্তু ছিল বা গাছপালা ছিল, সেই গাছপালার দেহে কিন্তু C14 এই যে আইসোটোপটা, এই আইসোটোপটা থাকে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জীবের দেহেই কিন্তু C14 এবং C12 এই দুটো আইসোটোপ থাকে, এদের নির্দিষ্ট একটা রেশিও আছে। ওকে, এবার আমরা জানি যে C14 যে আইসোটোপটা আছে এটা অ্যাকচুয়ালি রেডিও আইসোটোপ। রেডিও আইসোটোপ, তাহলে এইটা যেহেতু রেডিও আইসোটোপ, তাহলে টাইমের সাপেক্ষে এইটা ডিকে করতে থাকবে, মানে কমতে থাকবে। তাহলে কোনো একটা সজীব পরমাণুতে C14 এবং C12 এর অনুপাত কত সেটা আমি জানলাম। আর ওই মনে করো হরপ্পা সভ্যতার কোনো একটা প্রাণীর ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তার দেহে বর্তমানে C14 এবং C12 এর অনুপাত কত সেটা আমি মাপলাম, আর ওইটাতে কত থাকা উচিত ছিল সেটা আমি জানি। তাহলে এইখান থেকে কিন্তু ক্যালকুলেশন করে এই টাইমটা বের করা যায় যে কত টাইমে এই ডিকেটা হয়েছে। সেখান থেকে কিন্তু বলে দেওয়া যায় যে পুরনো কোনো বস্তু থাকলে বা প্রত্নতাত্ত্বিক কোনো বস্তু থাকলে সেই বস্তুটার বয়স কত সেটাও কিন্তু এই রেডিও কার্বন ডেটিংয়ের মাধ্যমে কিন্তু নির্ণয় করা যায়। ওকে, এই বিষয়টা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। এবার আমরা একটা অন্যরকম কনসেপ্টে ঢুকছি। ওকে, মনে করো আমাদের সেই বিখ্যাত সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন, তিনি কিন্তু একটা ইকুয়েশন দিয়ে গেছিলেন যেটা তোমরা সবাই জানো, E = mc²। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই E = mc² যে ইকুয়েশনটা, সেটা কি এমন একটা ইকুয়েশন যেটা পৃথিবীর যে সমস্ত থিঙ্কিং চিন্তাভাবনা পুরো চেঞ্জ করে দিয়েছে। তবুও কিন্তু এর জন্য নোবেল পুরস্কার পাননি, এটা দুর্ভাগ্যজনক ব্যাপার। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য। কত সালে? 1905 সালে। যাই হোক, তো এই E = mc² ইকুয়েশনে ইটা কি? এনার্জি বা শক্তি। এমটা কি? মাস
বা ভর, আর সিটা কি, ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম। তাহলে আমি এই ইকুয়েশন থেকে কি বুঝতে পারি, এই ইকুয়েশন থেকে এটুকু বোঝা যায় যে কিছু পরিমাণ ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায় বা কিছু পরিমাণ শক্তিকে ভরে রূপান্তরিত করা যায়। আলবার্ট আইনস্টাইনের এই ইকুয়েশন থেকে বোঝা যায় যে কিছু পরিমাণ শক্তিকে ভরে রূপান্তরিত করা যায় বা কিছু পরিমাণ ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায়। তাহলে মনে করো যে 1 কেজি পরিমাণ ভর আছে, এটাকে যদি শক্তিতে রূপান্তরিত করি, এনার্জিতে রূপান্তরিত করি, তাহলে কি পরিমাণ শক্তি পাবো? সেটা পাবো, দেখো E = m এর জায়গায় কত হবে 1 এত কেজি ইন্টু সি কত 3 × 10⁸ SI ইউনিটে করছি তার স্কোয়ার। তাহলে এই যে মানটা পাবো সেই পরিমাণ এনার্জি বা শক্তি পাওয়া যাবে, তত জুল পরিমাণ শক্তি পাওয়া যাবে, তাই না? তো এই কনসেপ্টটাকে মাথায় রেখে আমি একটা কনসেপ্ট বলছি তোমাদেরকে, সেটা একটু বোঝার চেষ্টা করো। বিষয় হচ্ছে যে যখন একটা পরমাণুর কথা বলি, সেই পরমাণুতে কী থাকে বলেছিলাম, এইখানে থাকে নিউট্রন প্লাস প্রোটন, তার চারিদিকে বিভিন্ন ইলেকট্রনিক যে কক্ষপথগুলো থাকে সেখানে কি থাকে, ইলেকট্রন ঘোরাঘুরি করে, তাই তো? এই যে নিউট্রন আর প্রোটন যে একসাথে থাকছে সেটা কি খুব ক্ষুদ্র একটা স্পেসে থাকছে, দিয়ে এটা তৈরি করছে কি নিউক্লিয়াস। এটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসে থাকে কি নিউট্রন প্লাস প্রোটন। এবার ঘটনা হচ্ছে যে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি নিউট্রন এবং যতগুলি প্রোটন থাকে, তাদের একসাথে, মানে দেখো অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভর যদি বলি, আমি তোমাকে বলি এই নিউক্লিয়াসের ভর মানে কি, টোটাল নিউট্রন প্লাস প্রোটনের যা ভর সেইটা হওয়া উচিত। বা আমি বলতে পারি ধরো 6C12 একটা পরমাণু নিলাম, এটাই সেটা। তাহলে এই পরমাণুতে নিউক্লিয়াসের ভর কত হওয়া উচিত? নিউক্লিয়াসের ভর হওয়া উচিত 6টা প্রোটন প্লাস 6টা নিউট্রন এর ভর, ঠিক কিনা? 6টা প্রোটনের যা ভর আর 6টা নিউট্রনের যা ভর, সেটাই এই নিউক্লিয়াসটার ভর হওয়া উচিত। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে যে এই প্রোটনগুলোর আলাদা আলাদা ভর পরিমাপ করলাম, নিউট্রনগুলোর আলাদা আলাদা ভর পরিমাপ করলাম, দিয়ে যে ভরটা পেলাম, এই দুটো মিলিয়ে যে ভরটা পেলাম, আর নিউক্লিয়াসের ভর যেটা পেলাম এম অফ নিউক্লিয়াস মনে করো, দেখা যায় যে এই ভরটা নিউক্লিয়াসের যে ভর তার থেকে কিছুটা বেশি হয়। কি বুঝলে? মানে একটা নিউক্লিয়াস নিয়ে নিলাম, নিউক্লিয়াসটার ভর পরিমাপ করলাম, আর ওই নিউক্লিয়াসটা যে পরিমাণ নিউট্রন আর প্রোটন দিয়ে গঠিত তাদের ভর আলাদাভাবে পরিমাপ করলাম, দেখলাম যে ওই আলাদাভাবে পরিমাপ করা ভরটা নিউক্লিয়াসের ভরটার তুলনায় বেশি। তাহলে ওই যে বেশি, তাহলে এই আইনস্টাইনের যে ইকুয়েশন E = mc², এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে কিছু পরিমাণ ভর কমছে, সেই ভরটা নিশ্চয়ই কিছু একটা শক্তিতে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, কিছু পরিমাণ, এই যে এর ভরটা কিছুটা, নিউক্লিয়াস যখন গঠিত হলো তখন ভরটা তো কিছুটা কমে যাচ্ছে, সেই ভরটা কি হচ্ছে না, একটা শক্তিতে পরিণত হচ্ছে, যে শক্তির কারণে এই নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন প্রোটনগুলো একে অপরের সাথে কম্বাইন্ড অবস্থায় একই সাথে অবস্থান করছে। তাহলে একটা জিনিস বোঝো, এখানে একটা জিনিস বোঝার আছে। বোঝার কি আছে না, মাস ডিফেক্ট বলে একটা কনসেপ্ট আছে। মাস ডিফেক্ট, বা বাংলায় যদি বলি এটাকে, তার নাম হলো ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। ভর মনে করো ত্রুটিই লিখলাম, ভর ত্রুটি। তাহলে মাস ডিফেক্ট বা ভর ত্রুটি জিনিসটা কি? মাস ডিফেক্ট বা ভর ত্রুটি জিনিসটা হলো সেটাই যে এই পরমাণুগুলো যখন এই নিউট্রন এবং প্রোটনগুলো যখন যুক্ত হয়ে তার যা ভর আর ওই নিউক্লিয়াসটার যা ভর, সেটার থেকে দেখা যাচ্ছে যে এইটার ভরটা বেশি হচ্ছে, তাহলে ওই যে পরিমাণ ভর কম হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস ফর্মের ফলে, সেই পরিমাণ ভরটাকে বলা হয় মাস ডিফেক্ট। বুঝলে কিনা? তাহলে মাস ডিফেক্ট কি বললাম,
বললাম যে মনে করো কার্বন পরমাণুর ক্ষেত্রে, আমি যদি কার্বন পরমাণুর ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলি, কার্বন পরমাণুর ক্ষেত্রে 6টা প্রোটন আর 6টা নিউট্রনের যা ভর, সেই 6টা প্রোটন এবং 6টা নিউট্রন মিলিত হয়ে যখন কার্বন পরমাণুর নিউক্লিয়াস তৈরি করছে, তখন দেখা যাচ্ছে যে এই ভর অপেক্ষা নিউক্লিয়াসের ভর কিছুটা কম হচ্ছে। এই যে পরিমাণ ভর কম হচ্ছে সেটাকেই বলা হয় তার মাস ডিফেক্ট। বোঝা গেল? তাহলে কোনো একটা পরমাণু তৈরি করার ফলে পরমাণুর নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসটার ভর ওই যে প্রোটন এবং নিউট্রন দ্বারা তৈরি তাদের ভরের থেকে যে পরিমাণ কম, সেটাকেই বলা হয় তার মাস ডিফেক্ট বা ভর ত্রুটি। ওকে, তাহলে কি বললাম যে ওই যে মাসটা যেটা কমলো, ভরটা যেটা কমলো, তাহলে সেটা কি হলো? সেই ভরটা কি হলো? কিছু পরিমাণ এনার্জি বা শক্তিতে রূপান্তরিত হলো। যে শক্তিটা কি করছে না, এই পরমাণুর ভেতরে থাকা নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন এবং নিউট্রনগুলোকে একই সাথে আবদ্ধ রাখতে সাহায্য করছে। বোঝা গেল? তাহলে এবার যদি আমি এক কাজ করি, এই পরমাণুটাকে যদি ভেঙে ফেলতে চাই, তাহলে এই পরমাণুটাকে ভেঙে ফেলতে হলে কি করতে হবে? 6টা প্রোটন তৈরি হবে, 6টা নিউট্রন তৈরি হবে, 6টা ইলেকট্রন তৈরি হবে, ঠিক কি না? ঠিক কি না? তাহলে এই নিউক্লিয়াসটাকে যদি ভাঙি, তাহলে নিউক্লিয়াস থেকে কি তৈরি হবে? এটা হবে না, 6টা প্রোটন আর 6টা নিউট্রন তৈরি হবে। তাহলে এই একটা নিউক্লিয়াসকে ভেঙে আলাদা আলাদাভাবে প্রোটন এবং নিউট্রনে পরিণত করতে গেলে আমাকে কতটুকু শক্তি দিতে হবে বলো? কতটুকু শক্তি দিতে হবে? অ্যাকচুয়ালি যে পরিমাণ শক্তি দ্বারা এ আবদ্ধ আছে সেই পরিমাণ শক্তি দিলেই তো ওর বন্ধনটা ভাঙবে, ঠিক কি না? নিউট্রন আর প্রোটনের মধ্যে যে বন্ধনটা কাজ করছে, যে বলটা কাজ করছে, সেই বলের পরিমাণ যদি বাইরে থেকে বা তার থেকে বেশি পরিমাণ যদি বল আমি বাইরে থেকে দিতে পারি, তবেই সেটাকে ভাঙতে আমি পারবো। বুঝলে? তাহলে অ্যাকচুয়ালি কত পরিমাণ বল তার আবদ্ধ আছে? এটা আবদ্ধ আছে এই যে মাস ডিফেক্ট বা ভর ত্রুটির জন্য যে পরিমাণ শক্তি সৃষ্টি হয়েছে বা যে পরিমাণ বল সৃষ্টি হয়েছে, সেই পরিমাণ বল দিলে তবেই আমি এই নিউট্রন আর প্রোটনগুলোকে আলাদা করতে পারবো। বুঝলে? এই যে পরিমাণ শক্তি বাইরে থেকে দিলে এই নিউক্লিয়াসের মধ্যে থাকা নিউট্রন এবং প্রোটনগুলোকে আলাদা করা যাবে, সেই পরিমাণ শক্তিকে বলা হয় ওই পরমাণুর নিউক্লিয়াসের বন্ধন শক্তি। বোঝা গেল? তাহলে বন্ধন শক্তিটা কি হলো? বন্ধন শক্তি হলো যে এই নিউক্লিয়াসকে ভেঙে নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন এবং প্রোটনগুলোকে আলাদা আলাদা করতে যে পরিমাণ শক্তি আমাকে বাইরে থেকে দিতে হবে, সেই পরিমাণ শক্তিকে বলা হয় তার বন্ধন শক্তি। এই বন্ধন শক্তি ক্যালকুলেশন করার একটা ফর্মুলা আছে। কীরকম ফর্মুলা? মনে করো একটা পরমাণু আছে, এই পরমাণুর পারমাণবিক সংখ্যা হলো জেড, পরমাণুটার ভর সংখ্যা মনে করো এ। আমরা জানি এটা কি বললাম? পারমাণবিক সংখ্যা। এটা কি না ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি? নিউট্রন প্লাস প্রোটন। পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা। ওকে, তাহলে আমি ধরে নিলাম কোনো একটা পরমাণুর ভর সংখ্যা এ, পারমাণবিক সংখ্যা জেড। আরও ধরে নিলাম যে ওর প্রোটন যেগুলো আছে, এই এক একটা প্রোটনের মাস এম অফ পি, পি দিয়ে কি প্রোটন বোঝালাম, আর এম অফ এন দ্বারা কি নিউট্রনের ভরকে আমরা প্রকাশ করলাম। ওকে, এবার মনে করো ওইরকম একটা নিউক্লিয়াস নিয়েছে, এটা একটা নিউক্লিয়াস যার চারদিকে আর কি যখন পরমাণু হবে তখন কি বাইরের কক্ষপথগুলো থাকবে। এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটার ভর ধরে নিলাম আমি ক্যাপিটাল এম। বোঝা গেল? তাহলে এই নিউক্লিয়াসটার ভর ধরে নিলাম ক্যাপিটাল এম। তাহলে এই পরমাণুটার যত সংখ্যক প্রোটন আর যত সংখ্যক নিউট্রন দিয়ে তৈরি, তাদের ভরগুলোকে যদি আমি যোগ করি, মনে করো এখানে প্রোটনের সংখ্যা কটা আছে? জেড। তাহলে প্রোটনের সংখ্যা যদি জেড হয়, তাহলে জেড সংখ্যক প্রোটন ইনটু একটা প্রোটনের মাস, তাহলে কি পেলাম আমি? এটা কি পেলাম? প্রোটনের টোটাল ভর। বুঝলে কি না? সাথে সাথে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মনে করো 6C12 পরমাণু নিলাম। ওকে, মনে করো 6C12 পরমাণু নিলাম। তাহলে 6C12 ক্ষেত্রে দেখো প্রোটন কটা আছে? 6টা। তাহলে 6 ইন্টু মাস অফ প্রোটন। ওকে, তাহলে দেখো
এটা কি অ্যাটমিক নাম্বার ইন্টু মাস অফ প্রোটন প্লাস এখানে নিউট্রন সংখ্যা আছে কত জানি না, তাহলে নিউট্রন সংখ্যা আমি কি করে বের করব, ওর ভর সংখ্যা মাইনাস অ্যাটমিক নাম্বার, এটাই কি তার নিউট্রন সংখ্যা ইন্টু মাস অফ নিউট্রন। তাহলে দেখো এটা আলাদাভাবে প্রোটনের ভর পেলাম, আলাদাভাবে নিউট্রনের ভর পেলাম। এবার আমি কি বললাম যে এরা যুক্ত হয়ে যখন একটা নিউক্লিয়াস তৈরি করে, একটা পরমাণু তৈরি করে, তখন তার ভরটা কি হয়, এদের থেকে কিছুটা কমে যায়, ঠিক কিনা? তাহলে এদের থেকে যদি কমে যায় তার মানে এই দুটো টার্মের মান কত বেশি, তাহলে এই দুটো টার্মের যে মান পেলাম সেখান থেকে যদি আমি নিউক্লিয়াসের ভরটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে যে পরিমাণ ভর হচ্ছে সেটাই অ্যাকচুয়ালি কি ভর ত্রুটি, ভর ত্রুটি, তাই তো? বা ইংলিশে বললে মাস ডিফেক্ট। ওকে, তাহলে মাস ডিফেক্ট বা ভর ত্রুটির ফর্মুলা কি পেলে? যে এবার যদি আমি উদাহরণের ক্ষেত্রে দেখি, তাহলে 6 ইন্টু এমপি মানে কি প্রোটনের মাস, প্লাস ওখানে নিউট্রন কটা থাকে, 6টাই থাকে আমরা জানি, বা এই উদাহরণ এইটা থেকে যদি বলি তাহলে কি 12 মাইনাস 6 ইন্টু মাস অফ নিউট্রন, আর টোটাল যে পরমাণুটা আছে সেইটার মাস যদি ক্যাপিটাল এম হয় তাহলে এইটাই হলো ওর মাস ডিফেক্ট বা ভর ত্রুটির মান, বুঝলে? এইভাবে কিন্তু ভর ত্রুটি বা মাস ডিফেক্ট ক্যালকুলেশন করা হয়। ওকে, আচ্ছা, এই যে মাস ডিফেক্ট বা ভর ত্রুটি এটা কি অ্যাকচুয়ালি? এইটা তো অ্যাকচুয়ালি কিছু পরিমাণ ভরকেই বোঝানো হচ্ছে, ঠিক কিনা? এটা তো কিছু পরিমাণ ভরকেই বোঝাচ্ছে, বুঝতে পারছো তো? যে মাস ডিফেক্ট বা ভর ত্রুটি দ্বারা কি কিছু পরিমাণ ভরকে বোঝাচ্ছে। তাহলে এই ইকুয়েশনটাকে যদি লাগাই, ই ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার লাগাই, তাহলে এই ভরের সাথে যদি সি স্কোয়ার গুণ করে দিই, তাহলে যে পরিমাণ শক্তি পাবো সেই পরিমাণ শক্তি যদি কোনো পরমাণুকে দিই তবেই কিন্তু সেই পরমাণুটা ভাঙবে। দেখো মনে করো এটা এক্সাক্ট ডেটা না, আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি তোমাদেরকে। হ্যাঁ, মনে করো একটা রাউন্ড ফিগারে মান নেব যার সাথে কিন্তু বাস্তবের কোনো রকম সম্পর্ক নেই, এটা কিন্তু সম্পর্ক খুঁজবো না। মনে করো 6C12 আছে কার্বন, আমি ধরে নিলাম, আমি ধরছি যে প্রোটনের মাস মনে করো 2 একক, নিউট্রনের মাস মনে করো 2 একক। ওকে, তাহলে দেখো প্রোটনের সংখ্যা কত, 6টা ইন্টু তার মাস, প্লাস নিউট্রনের সংখ্যা কত, 6টা ইন্টু নিউট্রনের মাস, মাইনাস কি হবে না ওর টোটাল নিউক্লিয়াসটার ভর, বুঝলে কিনা? তাহলে নিউক্লিয়াসের ভর আমি ধরে নিলাম যে 20 একক, 20 ইউনিট পেলাম, নিউক্লিয়াসের যে ভর সেটা 20 একক পেলাম। তাহলে এদের দুজনকে বিয়োগ করলে যেটা পাবো সেটাই কি পাবো, অ্যাকচুয়ালি ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটির মান কত পাচ্ছি দেখো, 12 প্লাস 12 মাইনাস 20 সমান কত, 4 একক। এই যে 4 একক যে ভর, এই ভরটা কি হয়েছে অ্যাকচুয়ালি, ওই যে পরমাণুটা যখন তৈরি হয়েছিল তখন এই নিউক্লিয়াসটা তৈরি করতে ওই বন্ধন শক্তি হিসেবে কাজে লাগিয়েছে। তাহলে বাইরে থেকে এই 4 একক ভর দ্বারা যে পরিমাণ শক্তি তৈরি হবে সেই পরিমাণ শক্তি যদি এই পরমাণুকে দিই তবেই সেই পরমাণুটা থেকে আমি প্রোটন নিউট্রনগুলোকে আলাদা আলাদা করতে পারবো। বোঝা গেল? তাহলে তোমাদেরকে যদি বলে বন্ধন শক্তির যে ফর্মুলা সেটা বের করো, তাহলে কিভাবে বের করবে? বন্ধন শক্তি সমান কি, ভর ত্রুটি ইন্টু কি হবে, সি স্কোয়ার, মানে এম ইন্টু সি স্কোয়ার, বুঝলে? এই পরিমাণ শক্তি যদি দাও তবেই সেই পরমাণু থেকে প্রোটন নিউট্রনগুলোকে আলাদা করা যাবে। তাহলে ভর ত্রুটির ফর্মুলা তো আমরা অলরেডি একটু আগে দেখলাম, কি দেখলাম? সেটা হচ্ছে জেড ইন্টু মাস অফ প্রোটন প্লাস এ মাইনাস জেড, মানে কি নিউট্রনের সংখ্যা ইন্টু মাস অফ নিউট্রন। এই টোটালটা থেকে কার মাস বিয়োগ করছি আমরা, মাসটা বিয়োগ করছি কার, এটা নিউক্লিয়াসের মাস দিয়ে, এইটা পেলাম কি অ্যাকচুয়ালি ভর ত্রুটি।
এর সাথে যদি সি স্কোয়ার গুণ করে দাও, তাহলে এই পরিমাণ শক্তি যদি কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসকে দেওয়া হয়, নিউক্লিয়াসটা ভেঙে যাবে এবং ওখান থেকে প্রোটন নিউট্রনগুলো সেপারেট হয়ে যাবে বা আলাদা হয়ে যাবে। ওকে, প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে কিছু পরিমাণ একটা ওই বন্ধন শক্তি লাগে। ইন অ্যান অ্যাভারেজ যদি বলি, অ্যাভারেজে 8 MeV পরিমাণ শক্তি লাগে, মেগা ইলেকট্রন ভোল্ট পরিমাণ শক্তি লাগে। এই প্রসঙ্গে বলে রাখি যে নিকেল বলে একটা পরমাণু আছে, তোমরা জানো নিকেল। এই নিকেলের ক্ষেত্রে বন্ধন শক্তির মান সর্বোচ্চ হয়, ওর ক্ষেত্রে বন্ধন শক্তির মান হয় 8.8 MeV বা মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, এবার একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আমাদের নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন কি। ওকে, তো প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন কি। ওকে, তো তোমরা প্রত্যেকেই শুনেছো যে পারমাণবিক বোমার নাম শুনেছো। তাহলে পারমাণবিক বোমাটা কাজ করে কি করে, বা পারমাণবিক বোমাটা কিভাবে বানানো হয়, ঠিক আছে, বা এর মেকানিজম কি। তোমরা যদি ইতিহাস জানো, ইতিহাসে দেখবে যে দেওয়া আছে 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, সেই সময় 6 আগস্ট এবং 9 আগস্ট, ওকে, জাপানের দুটো শহর ছিল, একটা ছিল কি হিরোশিমা আর একটা ছিল নাগাসাকি। এই হিরোশিমা এবং নাগাসাকি নামে যে দুটো শহর ছিল, সেই দুটো শহরে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। পারমাণবিক বোমা ফেলে সেই শহর দুটোকে প্রায় একদম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো এই যে পারমাণবিক বোমাটা যে ফেললো, এই পারমাণবিক বোমাটা অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হলো, এই পারমাণবিক বোমাটার পিছনেও কিন্তু আছে আমাদের এই মানে নিউক্লিয় বিভাজনের যে কনসেপ্ট সেইটা। হ্যাঁ, তো এইখানে কিন্তু পারমাণবিক বোমা যখন হবে তখন সেক্ষেত্রে কিন্তু নিউক্লিয় বিভাজন ঘটবে। আর নিউক্লিয় বিভাজনটা কি সেটা তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে। তো নিউক্লিয় বিভাজন হলো কি বলতো, বিভাজন মানে কি ভাঙ্গা, এটাকে ইংরেজিতে বলা হয় নিউক্লিয়ার ফিশন। ওকে, নিউক্লিয়ার ফিউশন। আর একটা আছে নিউক্লিয়ার ফিশন। ফিশন মানে হলো নিউক্লিয় সংযোজন। স্পেলিং দুটো প্রায় মানে শব্দ দুটো প্রায় কাছাকাছি। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, ফিউশন মানে হচ্ছে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিউশন মানে হলো নিউক্লিয় বিভাজন, আর এটা হলো সংযোজন। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় বিভাজন জিনিসটা কি। নিউক্লিয় বিভাজন জিনিসটা হলো, বিভাজন মানে কি ভাঙ্গা। তাহলে এক্ষেত্রে কি হবে, মনে করো একটা বড় অ্যাটম আছে, বড় অ্যাটমটা ভেঙে গিয়ে দুটো ছোট ছোট অ্যাটম বা পরমাণু সৃষ্টি করলো, এইটা হলো নিউক্লিয় বিভাজন। তাহলে নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে কি হয় বললাম, যে কোনো একটা বড় পরমাণু আছে, সেটা ভেঙে গিয়ে প্রায় সমান ভর বিশিষ্ট দুটো পরমাণু, নতুন পরমাণু সৃষ্টি করে। এখানে যেমন সবথেকে একটা উদাহরণ দিয়ে শুরু করাই ভালো। মনে করো যে আমরা একটা ইউরেনিয়ামের পরমাণু নিলাম, 92 ইউরেনিয়াম 235 নিলাম। এইটাকে যদি একটা নিউট্রন দিয়ে, স্লো নিউট্রন দিয়ে যদি আঘাত করা হয়, তাহলে কি হয়, একটা প্রথমে কি হয়, একটা অস্থায়ী নিউক্লিয়াস তৈরি করে, একটা অস্থায়ী পরমাণু তৈরি করে। অস্থায়ী পরমাণুটা তৈরি করবে কীরকমভাবে, 92 ইউরেনিয়াম 236, কারণ কি এই নিউট্রনের যে একটা ভর সেটা তো এর সাথে যুক্ত হয়ে যাবে, যে 236 তৈরি করবে। তাহলে 92 ইউ 236, এখানে স্টার দিলাম কেন, স্টার দিয়ে এইটা বোঝালাম যে এই যেটা পরমাণু, অস্থায়ী যেটা পরমাণু তৈরি করে বা অন্তর্বর্তীকালীন পরমাণু বলা হয় এটাকে, এইটা যেটা তৈরি করে সেটা মানে এটা হচ্ছে কি বলতো, অ্যাকচুয়ালি হাই এনার্জি স্টেটে থাকে। তার মানে কি এইটা হচ্ছে একটা অস্থায়ী পরমাণু যেটার শক্তি কি হয়, অনেক বেশি হয়, যার ফলে কি এইটা স্থিরভাবে আর থাকতে পারে না, ফলে এইটা আবার ভেঙে যায়। এটা ভেঙে গিয়ে তৈরি করে কি বেরিয়াম 56, বেরিয়াম 141 প্লাস এর সাথে তৈরি করে কি ক্রিপ্টন 36 KR92 প্লাস 3টে নিউট্রন তৈরি করে।
ওকে, তাহলে বিক্রিয়াটা কি বুঝলে, যে যখন 92U235 একটা ইউরেনিয়ামের আইসোটোপ নিয়েছি, সেটাকে যখন একটা স্লো নিউট্রন দিয়ে আঘাত করা হয়, তখন এরা যুক্ত হয়ে গিয়ে একটা অন্তর্বর্তীকালীন পরমাণু তৈরি করে, যেটা হলো 92U236। এইটা যেহেতু অস্থায়ী একটা পরমাণু, সে স্থিরভাবে থাকতে পারে না, ফলে কি হয়, এটা ভেঙে গিয়ে প্রায় সমান ভর সংখ্যা বিশিষ্ট, মানে প্রায় সমান ভর বিশিষ্ট দুটো পরমাণু সৃষ্টি করে। একটা হচ্ছে বেরিয়াম, একটা ক্রিপ্টন, আর তার সাথে 3টে নিউট্রন তৈরি হয়। আমরা কি জানি যে সব সময় লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ব্যালেন্স করতে হয়। তাহলে দেখো এখানে কত হচ্ছে 236, তাহলে দেখো এখানে 141 আছে আর 92, আর এখানে 3টে নিউট্রন মানে কি 3, যোগ করে দেখো 236 হয়ে যাচ্ছে। আর নিচে কত আছে 36 আর 56, দেখো 92 হয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে জিনিসটা হয়। তাহলে এইখানে কি ঘটনা ঘটে, এমন এইখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে কোনো একটা ভারী নিউক্লিয়াস, এটা কি ভারী, এই যে ভারী নিউক্লিয়াসটা আছে বা পরমাণুটা আছে, সেটাকে একটা স্লো নিউট্রন দিয়ে যখন আঘাত করা হয়, তখন কি হয়, এরা যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে গিয়ে একটা অন্তর্বর্তীকালীন একটা তোমার নতুন পরমাণু তৈরি করে। সেইটা আবার ভেঙে গিয়ে সমান প্রায় সমান ভর বিশিষ্ট দুটো আইসোটোপ সৃষ্টি, মানে দুটো পরমাণুতে ভেঙে যায় নতুন, এবং 3টে নিউট্রন তৈরি করে। এইভাবে কিন্তু নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটা কিন্তু ঘটে থাকে, এবং এর সাথে কি হয়, যে একটা হিউজ অ্যামাউন্টের শক্তি নির্গত হয়। ওকে, এর সাথে কি হয় বললাম, একটা হিউজ অ্যামাউন্টের এনার্জি তৈরি হয়। যখন একটা 92 মানে একটা ইউরেনিয়ামের আইসোটোপকে যদি ভাঙো, সেখানে প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট পরিমাণ প্রায় শক্তির সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, তাহলে পরমাণু বোমার ক্ষেত্রে তাহলে কিভাবে এই জিনিসটা ঘটে, পরমাণু বোমার ক্ষেত্রে কিভাবে এই জিনিসটা ঘটে, পরমাণু বোমার ক্ষেত্রে কি হয় দেখো, এবার আসল গল্পটায় আমরা ঢুকি। পরমাণু বোমার ক্ষেত্রে কি হয়, যে মনে করো আমি একটা ইউরেনিয়াম নিয়েছি। ওকে, সেই ইউরেনিয়ামটা মনে করো এইটা একটা ইউরেনিয়াম, তাহলে আমি এই কালার দিয়ে কি বোঝালাম, ইউরেনিয়াম। ওকে, একটা ইউরেনিয়াম নিয়েছি, এই ইউরেনিয়ামটাকে কি করলাম, আমি একটা স্লো নিউট্রন দিয়ে আঘাত করলাম। তাহলে একটা স্লো নিউট্রন দিয়ে আঘাত করা মানে কি, এইটা মনে করো একটা স্লো নিউট্রন আছে, তাহলে কি এইটা দিয়ে কি করছি, আমি একটা নিউট্রনকে বোঝাচ্ছি। এটা দিয়ে আমি কি করছি, একটা নিউট্রনকে বোঝাচ্ছি। ওকে, তাহলে একটা স্লো নিউট্রন দিয়ে যখন ইউরেনিয়ামের একটা পরমাণুকে আঘাত করবে, তখন কি হবে, যে এই যে বিক্রিয়াটা ঘটবে, এই বিক্রিয়া ঘটে কি তৈরি হবে দেখে নাও। এই বিক্রিয়া ঘটবে যখন, ঘটে কি হবে, এইখান থেকে একটা তৈরি করবে কি 56, আচ্ছা এখানে কালার দিয়ে বোঝাই, এই কালার দিলাম, এই কালারটা কি বললাম, এই কালারটা হলো 56 দিয়ে 141, আর এটা হলো 36 ক্রিপ্টন 92। ওকে, এবার বোঝো বিষয়টা কি হচ্ছে। এটা কি আছে, এটা আছে ইউরেনিয়াম, এটা কি আছে নিউট্রন। তাহলে একটা স্লো নিউট্রন দিয়ে যখন আমি একটা ইউরেনিয়ামকে আঘাত করব, তখন কি হবে, এই বিক্রিয়াটা ঘটবে। কি ঘটবে না, একটা বিয়ে তৈরি করবে, বেরিয়াম, ঠিক আছে, সেটা কি এটা বিয়ে, আর এইটা যেটা তৈরি হলো সেটাকে কি বললাম, এটা হলো কি ক্রিপ্টন। তাহলে একটা বেরিয়াম তৈরি করবে, একটা ক্রিপ্টন তৈরি করবে, আর তার সাথে কি করবে, 3 একক কি তৈরি করবে, নিউট্রন তৈরি করবে। তার মানে এই বিক্রিয়ায় কি তৈরি হবে, 3টে নিউট্রনও তৈরি হবে সাথে সাথে। ওকে, তাহলে দেখো এই যে বিক্রিয়াটা লিখলাম, সেটা এখানে ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারলাম। ক্লিয়ার? প্লাস তার সাথে কি তৈরি করবে, প্রায় 200 MeV এনার্জি তৈরি করবে। তাহলে এইটা হলো যখন আমি একটা ইউরেনিয়ামকে ভাঙছি, তখন এই বিক্রিয়াটা ঘটছে। আরেকবার আমি বলে দিই, মনে করো এইটা একটা স্লো নিউট্রন আছে। ওকে, স্লো নিউট্রন আছে,
স্লো নিউট্রন কী করলো, একটা ইউরেনিয়াম পরমাণুকে যখন আঘাত করলো, ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করার ফলে সেখান থেকে একটা বেরিয়াম তৈরি হলো, একটা ক্রিপ্টন তৈরি হলো, 3টে নিউট্রন তৈরি হলো এবং 200 MeV পরিমাণ শক্তি তৈরি হলো। আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বলো তো, যে কোথাও কি একটা ইউরেনিয়ামের পরমাণু আলাদাভাবে নেওয়া কি পসিবল, তৈরি করা কি পসিবল? পসিবল না। তাহলে কি হয় ঘটনাটা? তাহলে যেটা হয় যে আমি মনে করো এইখানে যে একটা পাত্র নিলাম, এই পাত্রে মনে করো অনেকগুলো এরকম ইউরেনিয়াম থাকবে, ঠিক কিনা? আমি কি করেছি, বাইরে থেকে একটা মাত্র নিউট্রন দিয়ে আঘাত করেছি। তাহলে একটা নিউট্রন গিয়ে কি করবে, একটা নিউট্রন গিয়ে একটা ইউরেনিয়ামকে সাথে ধাক্কা দেবে, দিয়ে কি করবে, সেখান থেকে দেখো এই 3টে নিউট্রন তৈরি হবে, যার ফলে কি হবে, এই 3টে নিউট্রন এসে আবার কি করবে না, আরও 3টে, এই 3টে নিউট্রন এসে কি করবে না, আরও 3টে ইউরেনিয়ামকে এসে ধাক্কা মারবে। বুঝলে কি না? তাহলে প্রথম স্টেপে কি হলো, একটা ইউরেনিয়ামকে ধাক্কা মারলো, সেখান থেকে 3টে নিউট্রন যেটা তৈরি হলো তারা আরও 3টে ইউরেনিয়ামকে ধাক্কা মারলো। এই বিক্রিয়ার ফলে আবার কি তৈরি হবে দেখো, এইটা থেকে যদি ভাবি, এইটা থেকে কি তৈরি হবে, একটা বেরিয়াম তৈরি হলো, একটা তৈরি হবে কি, একটা ক্রিপ্টন তৈরি হলো, আর তার সাথে কি তৈরি হবে, আরও 3টে নিউট্রন তৈরি হবে, একটা দুটো 3টে। বোঝা গেল? তাহলে এটা থেকেও সেম জিনিস হবে, এটা থেকেও কি হবে, একটা বেরিয়াম তৈরি হবে, একটা ক্রিপ্টন তৈরি হবে, আর 3টে কি তৈরি হবে, নিউট্রন তৈরি হবে। আবার এইটা থেকেও সেম ঘটনা ঘটবে, কি ঘটবে না, একটা বেরিয়াম তৈরি করলো, একটা ক্রিপ্টন তৈরি করলো, আর 3টে নিউট্রন তৈরি করলো। বুঝলে কিনা? তাহলে দেখো, যে একটা নিউট্রন ছিল, ঢুকেছিল, একটা ইউরেনিয়ামকে আঘাত করেছিল, দিয়ে তৈরি করেছিল কি একটা বেরিয়াম আর একটা ক্রিপ্টন আর 3টে নিউট্রন। এই 3টে নিউট্রন আবার চুপ করে বসে থাকবে না, তারা 3জন কি করবে, ওখানে তো আরও অনেক সংখ্যক প্রচুর পরিমাণে ইউরেনিয়াম আছে, তাদের মধ্যে 3টে ইউরেনিয়ামকে গিয়ে ধাক্কা মারবে। এবার এক একটার ক্ষেত্রে কি হবে, এই নিউট্রনটা এসে যখন এই ইউরেনিয়ামকে ধাক্কা মারবে, আবার এই বিক্রিয়াটারই রিপিটেশন হবে, যার ফলে কি হবে, এখানে আবার সে বেরিয়াম, আবার ক্রিপ্টন আর 3টে করে নিউট্রন তৈরি করলো। এখানে কি হলো, এইটা যখন একে ধাক্কা মারলো, বেরিয়াম, ক্রিপ্টন, নিউট্রন 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 তৈরি করলো। এ যখন এসে একে ধাক্কা মারলো, তখন কি তৈরি করলো, বেরিয়াম, ক্রিপ্টন আর 3টে নিউট্রন তৈরি করলো। বুঝলে কিনা? তাহলে দেখো, এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপের পরেই দেখো, এখানে 3টে নিউট্রন, এখানে 3টে নিউট্রন, এখানে 3টে নিউট্রন তৈরি হয়ে গেল। তাহলে এই 3টে নিউট্রন গিয়ে কি করবে, আবার 3টে ইউরেনিয়ামকে, এরকম 3টে ইউরেনিয়াম আছে মনে করো, এরকম 3টে ইউরেনিয়ামকে ধাক্কা মারবে। এ কী করবে, 3টে ইউরেনিয়ামকে ধাক্কা মারবে, এ তৈরি করবে কি 3টে ইউরেনিয়ামকে ধাক্কা মারবে, যার ফলে এখান থেকে কি হবে, আবার 3টে নিউট্রন তৈরি হবে, এখান থেকে কি হবে, আবার 3টে নিউট্রন তৈরি হবে, এখান থেকে কি হবে, 3টে নিউট্রন তৈরি হবে। এরকমভাবে প্রত্যেকটা থেকে দেখো 3টে নিউট্রন তৈরি হবে, এখান থেকে 3টে, এখান থেকে 3টে, এখান থেকে 3টে। তাহলে দেখো 3, 6, 9, 12, 15, 18, 21, 21 আর 3 কত, 24 আর 3 27, 27টা নিউট্রন তৈরি হবে। এরা আবার 27টা ইউরেনিয়ামকে ধাক্কা মারবে। তাহলে বুঝতে পারছো যে একটা নিউট্রন ঢুকিয়ে বিক্রিয়াটা শুরু করলাম, কিন্তু দেখো ক্রমশ নিউট্রনের সংখ্যা কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। যেই নিউট্রনের সংখ্যা বাড়ছে, রিয়াকশানটা কিন্তু ট্রিমেন্ডাস অ্যামাউন্টে বাড়ছে। এবার একটা জিনিস বোঝার আছে এখানে, দেখো প্রথম বিক্রিয়াটাই 200 MeV শক্তি তৈরি করেছিল, তাহলে এখানেও সেমভাবে 200 MeV শক্তি তৈরি করবে, এখানে 200 MeV শক্তি তৈরি করবে, এখানে 200 MeV শক্তি তৈরি করবে। বুঝতে পারলে? এবার এই বিক্রিয়াটা যখন হয়ে যাবে, তখন এখানে যে 3টে হলো, এখানে 200, 200, 200, 200, এখানে 200, এখানে 200, এখানে 200, এখানে 200, এখানে 200। দেখছো শক্তির পরিমাণটা দেখো কি হারে বেড়ে চলেছে, শক্তির পরিমাণটা যেটা তৈরি হচ্ছিল সেটা কি রেটে বাড়ছে।
তার ফলে কি হবে, যে একটা হিউজ অ্যামাউন্টের শক্তি তৈরি হবে, আর বিক্রিয়াটা এত দ্রুত হয়। এই যে এত কিছু ঘটনা দেখালাম আমি ক্রমশ একদম ধীরে 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 ধীরে, কিন্তু এত আস্তে তো ঘটনাটা ঘটে না। উইদিন মনে করো 0.001 সেকেন্ডের মধ্যে এত কিছু ঘটে যাবে, যার ফলে কী হবে, উইদিন 1 সেকেন্ড তো অনেক বেশি হয়ে গেল, খুবই অল্প সময়ের মধ্যে একটা বৃহৎ আকার ধারণ করবে এবং অনেক পরিমাণ শক্তির সৃষ্টি হবে, এবং যার ফলে কি হবে, সেখানে একটা বিস্ফোরণ দেখা দেবে। ওকে, তো এইরকম ঘটনাগুলো ঘটে তোমার নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে। ওকে, এইভাবে কিন্তু পারমাণবিক বোমা সৃষ্টি করা হয়। এটাই হলো পারমাণবিক বোমার মেকানিজম। এইভাবে কিন্তু পারমাণবিক বোমা তোমরা সৃষ্টি করতে পারবে। বাড়িতে একবার তৈরি করে দেখো দেখি কেমন পারো। যাই হোক, পসিবল না তৈরি করা। আচ্ছা, হ্যাঁ, এইখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে দেখো, এইখানে একটা ইউরেনিয়ামকে ভাঙছিল, এখানে 3টে, এখানে দেখো 3, 6 আর 3 9টা, তারপরে কি করবে 27টা, তারপরে 81টা, এইভাবে ইউরেনিয়ামকে ভাঙতে থাকবে। তার মানে দেখো এখানে একটা চেন আকারে বিক্রিয়াটা ঘটছে, সেই জন্য এই বিক্রিয়াকে বলা হয় শৃঙ্খল বিক্রিয়া বলে। ঠিক আছে, তো এই শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু আমাদের পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটে, আর এটাই হচ্ছে আমাদের পারমাণবিক বোমার মূল নীতি। ওকে, আর এই পারমাণবিক বোমার কিন্তু ক্ষতিকর প্রভাব, মারাত্মক ক্ষতিকর প্রভাব। কীরকম ক্ষতিকর প্রভাব? ওই যে জাপানের হিরোশিমা নাগাসাকি শহরে যদি দেখো, পারমাণবিক বিস্ফোরণ যখন ঘটেছিল তার পরে সেই এলাকাটা পুরো একদম ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল। শুধুমাত্র যে ওই ইনস্ট্যান্ট ধ্বংস হবে সেটাই না, সেটা পরবর্তী 10 যুগ পর্যন্ত, 10 জেনারেশন পর্যন্ত এই শক্তির মানে প্রভাব থেকে যাবে। কেন থেকে যাবে? কারণ হলো এই যে এইখানে যখন এই রাসায়নিক বিক্রিয়াটা মানে এইখানে তেজস্ক্রিয় যে বিকিরণটা ঘটছে, এই বিকিরণের ফলে কি হয়, মানুষ বা যে কোনো জীবের কি হয়, একটা জিন থাকে। তো জিন বলে একটা জিনিস আছে, জানো তোমরা প্রত্যেকে, আমাদের শরীরে যেমন ধরো 23 জোড়া জিন আছে, তার মধ্যে কিছু সেক্স মানে ক্রোমোজোম যেগুলো আর কি, তো এই ক্রোমোজোমের চেঞ্জ করে দেয়। ক্রোমোজোমের চেঞ্জ করে দিলে কি হবে, মনে করো মানুষের একটা হাত নেই, বাঁকা, ঠিক আছে, কারণ মনে করো একটা পা বাঁকা হয়ে গেছে, কারণ মনে করো শরীরের মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো হয়ে গেছে। তো এরকম বিভিন্ন রকম সিমটম দেখা দেবে, কারো চুল উঠে যাবে, অ্যানিমিয়া হবে, রক্তাল্পতা দেখা দেবে, ঠিক আছে, ডায়রিয়া হবে, ম্যালেরিয়া নয় ডায়রিয়া হবে, এই ধরনের মানে কিন্তু উপসর্গগুলো মানুষের শরীরে কিন্তু দেখা দিতে থাকবে। যার ফলে কি দেখা গেল, যে হিরোশিমা নাগাসাকি যে শহরগুলো ছিল সেগুলোকে তারপরে মানে বোমা ফেলেছিল 1945 সালে, তার অনেক বছর পর্যন্ত কিন্তু তাদেরকে সেই ফল ভোগ করতে হয়েছে, যার ফলে তাদের জিনের মিউটেশন হয়ে গেছে। মনে করো সেই সময় আমি বাস করতাম ওখানে হিরোশিমা নাগাসাকি শহরে, আমি বাস করতাম, আমার যে অভ্যন্তরীণ যে জিন আছে, জিন পরিবর্তিত হয়ে গেল, ফলে আমার যে বাচ্চা হবে সেখানে তারও জিন চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? আমার জিন চেঞ্জ যদি হয়ে যায়, আমার যদি সেক্স ক্রোমোজোম যদি চেঞ্জ হয়ে যায়, তার ফলে কী হবে, আমার যে বাচ্চা হবে সে হতে পারে বিকলাঙ্গ শিশু হবে, তার হয়তো একটা হাত নাই, একটা মনে করো চোখ নাই, এইরকম ধরনের বিভিন্ন ধরনের কিন্তু উপসর্গগুলো লক্ষ্য করা যাবে। তো এইগুলো হচ্ছে কিন্তু আমাদের পারমাণবিক বোমার কিন্তু একদম মারাত্মক একটা ক্ষতিকর প্রভাব। এর ফলে মানুষকে যেমন ধরো, এবার পারমাণবিক যে আছে আর কি, মানে কী বলবো, নিউক্লিয় যে বিভাজন আছে, এটা তো নিউক্লিয় বিভাজনেরই একটা ফল, পারমাণবিক বোমা তৈরি করা। তো এই পারমাণবিক বোমা তৈরি করে যেটা ক্ষতি করেছে মানুষের, তেমনিভাবে কিন্তু নিউক্লিয় বিভাজনের অনেক সুফলও আছে। পরবর্তী দিন কিন্তু এই সুফলগুলো নিয়ে আমরা আলোচনা করব, আরও জানবো যে কী কী সুফল আছে, কী ঘটনা ঘটে না ঘটে, সেগুলো আমরা আরও ডিটেলস জানবো। তো যাই হোক, আজকে তোমরা এই পর্যন্ত মোটামুটিভাবে ভালো করে ক্লাসটা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, কোথাও সমস্যা হলে আমাকে বলবে। আর আজকে আমি তোমাদেরকে অনলাইনে যে আর কি এই ক্লাসের ওপরে যে আর কি ডিসকাশন হতো, সেটা আমি ডিসকাশনটা আজকে করব না। এরপরে নেক্সট ডে যেদিন পড়া আছে, অর্থাৎ তোমার কীবার পড়া আছে তোমাদের নেক্সট ডে, আবার সেই বুধবার, নেক্সট বুধবারে কি করব, আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের যে বাকি অংশটুকু আছে সেটুকু শেষ করব, শেষ করে একসাথে সেই দিন একটা ভিডিও দেব, দিয়ে তারপরে সেই রিলেটেড যে সমস্ত কোয়ারিগুলো থাকবে বা আজকের দিনের যেগুলো তোমাদের মনে হবে যে প্রবলেম আছে বা আছে, সেগুলো কিন্তু সেই দিনই আলোচনা হবে, ঠিক আছে? তাহলে তোমরা কি করবে, যে প্রথম থেকে শুরু করে এর আগের ভিডিওতে যেটুকু পড়িয়েছি সেটুকু ক্লাসটা করবে ভালো করে,
আজকে যে ক্লাসটা করালাম সেটা ভালো করে করবে, এবং এর পরের দিন কি করব, যে বাকি যেটুকু আছে সেটুকু শেষ করব, করে সেই দিন আমরা অনলাইনে গুগল মিটে আসব, এসে এই রিলেটেড যত রকম তোমাদের প্রবলেম আছে এই চ্যাপ্টার অনুযায়ী সেদিন শেষ হয়ে যাবে আর কি। তো যত রকম প্রবলেম আছে সেদিন আলোচনা হবে, এবং তারপরে একদিন আর কি তোমাদেরকে কোশ্চেন লেখাবো বা এগুলো কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, বাইরে কম বেরো, যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করো, ঠিক আছে? এর করোনা পরিস্থিতিতে কিন্তু আমাদেরকে সবাইকে সাবধান থাকতে হবে, হ্যাঁ। তো পড়াশোনা করো মন দিয়ে। আশা করি আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করছি, যে এই যে দেখো অ্যাকচুয়ালি কী বলো তো, অফলাইনে যদি আমি তোমাদের একটা ক্লাস নিই, সেটা কিন্তু এইভাবে অনলাইনে ক্লাস নেওয়ার থেকে আমার জন্য আর কি অনেক সুবিধার, হ্যাঁ। কিন্তু এখানে অনলাইনে ক্লাস নিতে গেলে এই যে সেট আপ করা, তারপরে সেগুলো আর কি লেকচারের মাধ্যমে আর কি রিপ্রেজেন্ট করা, সেটাকে এডিট করে ভিডিও তৈরি করা, ভিডিওটাকে আবার ইউটিউবে আপলোড করা, এবং তারপরে তোমরা তোমাদের হাতে পাচ্ছ। তো এর জন্য আমার যথেষ্ট খাটনি হচ্ছে, কিন্তু খাটনি হলেও কী করা যাবে, তোমাদের কথা চিন্তা ভাবনা করে আমাকে এটা করতেই হচ্ছে, সে আমি করব, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা, আমি আমার জায়গায় যেমন ফাঁকি দিচ্ছি না, তেমনি তোমরা কিন্তু তোমাদের জায়গায় ফাঁকি দিও না। সেটা কিন্তু অত্যন্ত কষ্টের হবে যদি তোমরা বাড়িতে হয়তো আমি এত খাটনি করে তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থা করছি, তোমরা বাড়িতে হয়তো পড়লেই না, এরকম যদি করো তাহলে কিন্তু সেটা খুব খারাপ হবে আর কি, ঠিক আছে? তো সেরকম করবে না, আশা করি প্রত্যেকেই ভালো করে পড়বে, এটুকু আমি আশা রাখছি। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, টাটা।